ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে কি জেনেটিক কাউন্সেলিং। হোয়াট ইজ জেনেটিক কাউন্সেলিং? দ্য গিভিং অফ অ্যাডভাইস টু প্রসপেক্টিভ প্যারেন্ট কনসার্নিং দ্য রিস্ক অফ জেনেটিক ডিসঅর্ডারস ইন আ ফিউচার চাইল্ড। তাহলে কি বলা হলো, এটা এক ধরনের অ্যাডভাইস দেওয়া। কাদেরকে? কিছু প্যারেন্টসকে অ্যাডভাইস দেওয়া হয় কিসের জন্য? risks of concerning the risks of genetic disorder in future child or progenies or offspring, whatever যেটাই বলি না কেন, এটা এক ধরনের পরামর্শ দেয় কিসের জন্য? রিগার্ডিং জেনেটিক ডিসঅর্ডার। হোয়াট ইজ জেনেটিক ডিসঅর্ডার, হোয়াট ইজ জেনেটিক ডিজিজ, এই নিয়ে একটা বিস্তর ভিডিও আমার রয়েছে ভিডিও লিস্টে। তোমরা যারা জেনেটিক ডিসঅর্ডার বা জেনেটিক ডিজিজের ভিডিওটি দেখোনি, সেটি গিয়ে দেখলেই আশা করি বিষয়টা পরিষ্কার হবে। তাহলে জেনেটিক ডিসঅর্ডার নিয়ে এক ধরনের অ্যাডভাইস দেওয়া হয় প্যারেন্টসদেরকে। কিসের জন্য? ফিউচার চাইল্ড বা ফিউচার প্রোজেনি বা অফস্প্রিং এর জন্য, যে তাদের মধ্যে কোনো জেনেটিক ডিসঅর্ডার আসবে কিনা বা এলে কি হবে, যাতে না আসে তার জন্য কি করতে হবে, পিতামাতার মধ্যে বা ফ্যামিলির মধ্যে কি রকমের সমস্যা আছে জেনেটিক ডিসঅর্ডার ইত্যাদি, এই বিষয়ে কি করা হয়, একটা অ্যাডভাইস দেওয়া হয়। এটা কিন্তু মনে রাখবে, এক ধরনের কি অ্যাডভাইস দেওয়া হয়। কোনো পরিবারের বা ব্যক্তির বংশগত রোগের জিনগত ইতিহাস বিশ্লেষণ এবং জেনেটিক পরীক্ষা নিরীক্ষার দ্বারা ভবিষ্যৎ প্রজন্মের জিনগত রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনার নির্ণয় এবং জিনগত রোগবিহীন সুস্থ স্বাভাবিক সন্তান লাভের জন্য প্রয়োজনীয় পরামর্শ দানকে বলা হয় কি জেনেটিক কাউন্সেলিং। এখানে সবগুলি পয়েন্ট কিন্তু উল্লেখ করা হচ্ছে। প্রথম পয়েন্টটাকে কি বলা হলো না, কোনো পরিবারের বা কোনো ব্যক্তির, এখানে ব্যক্তির মানে প্যারেন্টস এর কথা বলা হচ্ছে, ঠিক আছে? বা আমরা প্রত্যেকেই জানি আমাদের মধ্যে দু রকমের ক্যারেক্টার্স আছে, একটাকে বলা হয়েছে প্যাটার্নাল ক্যারেক্টার্স আর একটাকে বলা হয় ম্যাটার্নাল ক্যারেক্টার্স, মানে মায়ের বংশের বৈশিষ্ট্য এবং পিতার বংশের বৈশিষ্ট্য। তাহলে সেই বংশের মানে পিতার বংশের বা মাতার বংশের বা পিতা এবং মাতা, তার মধ্যে কোন রকমের বংশগত রোগ এবং সেই রোগটা কি রকমের জিনগত, সেটা রয়েছে কিনা তার কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে। কি করে করতে হবে না, জিনগত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। এবং ভবিষ্যৎ প্রজন্ম মানে একটু আগে যেটা বলা হলো ফিউচার চাইল্ড বা ফিউচার জেনারেশন বা অফস্প্রিং, যাই বলি না কেন, যদি পিতামাতার মধ্যে সেই সমস্যাটা যদি থাকে বা পিতার বংশের বা মাতার বংশে যদি সেই সমস্যাটি থাকে, তাহলে সেই সমস্যাটি কি না, যে সন্তান, সেই সন্তানের মধ্যে কিভাবে সঞ্চারিত হবে বা সন্তান কিরকম ভাবে আক্রান্ত হবে, বা সম্ভাবনাটাই কত, যে আক্রান্ত হবেই বলাটা ভুল, যে হতেও পারে নাও হতে পারে, তার মানে একটা প্রবাবিলিটি রয়েছে, সেই প্রবাবিলিটিটাকে নির্ণয় করা হয়। এবং জিনগত রোগবিহীন সুস্থ স্বাভাবিক সন্তান লাভের প্রয়োজনে যে পরামর্শ দেওয়া হয়, মানে যদি কোনো সন্তান জিনগত ত্রুটি নিয়ে যদি জন্ম নেয়, তাহলে পিতামাতার বা তার পরিবারের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে, আর যে সন্তান সেই সমস্যাটা নিয়ে জন্মাচ্ছে তার তো সমস্যা হবেই। এই নিয়ে একটা বিস্তর আমার ভিডিও রয়েছে, বিস্তর ভিডিও। থ্যালাসেমিয়া, অনেক জেনেটিক ডিজিজ আছে বা জিনগত সমস্যা আছে বা জেনেটিক ডিসঅর্ডার আছে, থ্যালাসেমিয়া তার মধ্যে একটা। অ্যালোজোমাল ডিসঅর্ডার, অটোজোমাল ডিসঅর্ডার, ডমিনেন্ট রিসেসিভ কোন কন্ডিশন হয়, এই নিয়ে দুটো ভিডিও রয়েছে, তোমরা দেখে নিতে পারো ভিডিও লিস্টে গিয়ে। আচ্ছা, তাহলে এই যে জেনেটিক কাউন্সিলিং, এই জেনেটিক কাউন্সিলিংটা সবাই করতে পারে না, কি মানে যারা পরামর্শ দেয় তাদেরকে কি বলা হচ্ছে, জেনেটিক কাউন্সিলর। তাহলে হোয়াট ইজ, মানে জেনেটিক কাউন্সিলর কে? জেনেটিক কাউন্সিলর হচ্ছে যে সকল বিশেষজ্ঞ মানে এক্সপার্ট এই নিয়ে যারা পড়াশোনা করেছে বা ডিগ্রি অর্জন করেছে, তারা যখন সেই পরামর্শ দেয় কোনো দম্পতিকে মানে বা প্যারেন্টসকে, তখন তাকে আমরা কি বলি, তাদেরকে আমরা কি বলি, জেনেটিক কাউন্সিলর। তাহলে জেনেটিক কাউন্সিলিং হচ্ছে কি, এমন এক ধরনের পরামর্শ দেওয়া বা কাউন্সিলিং করা, যেখানে
পিতামাতার মধ্যে বা তাদের পরিবারে কারো মধ্যে যদি জিনগত কোনো সমস্যা থাকে, জিনগত রোগ যেটা সন্তানের মধ্যে পরবর্তী প্রজন্মে আসার সম্ভাবনা থাকে, তাহলে সেই সম্ভাবনাটা কত ওখানে, বা যদি সেই রোগ নিয়ে সন্তান জন্ম নেয় তাহলে কি হবে, এই নিয়ে বিস্তর আলোচনা করা হয় বা এবং আলোচনার মাধ্যমে কি করা হয় না কিছু পরামর্শ দেওয়া হয়। যিনি পরামর্শ দেন তাকে বলা হয় জেনেটিক কাউন্সিলর। আর যে পরামর্শটা দেওয়া হচ্ছে তাকে বলা হচ্ছে, মানে যে পরামর্শটা দেওয়া হয় সেই ঘটনাটিকে বা সেই প্রসেসটিকে আমরা কি বলছি, জেনেটিক কাউন্সিলিং। ওকে। মানুষের ক্ষেত্রে ইচ্ছামতো সংকরায়ন ঘটানো যায় না। আমরা বিভিন্ন রকমের ক্রস দেখেছি প্ল্যান্টসের ক্ষেত্রে, যে না এরকম একটা ক্রস এক গাছের সঙ্গে আরেকটা হচ্ছে, আবার পরবর্তী প্রজন্মে আরেক গাছের সঙ্গে আরেক গাছের হচ্ছে, কিন্তু মানুষের ক্ষেত্রে তো সেরকম সম্ভব নয়। তাহলে মানুষের ক্ষেত্রে ইচ্ছামতো সংকরায়ন ঘটানো যায় না বলে কি করা হয় না পেডিগ্রি পেডিগ্রি চার্ট বিশ্লেষণই কোনো চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃতি ও সঞ্চারণ রীতি নির্ধারণের বিশেষ সহায়ক হয়। তাহলে পিতামাতার মধ্যে বা পিতামাতার বংশের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে বা সন্তানদের মধ্যে কি করে সঞ্চারিত হবে, সেটা এক ধরনের বিশেষ চার্ট রয়েছে। এক ধরনের বিশেষ চার্ট, যে চার্টটার নাম এখানে কি বলা হলো, পেডিগ্রি চার্ট। এই পেডিগ্রি চার্ট নিয়ে একটা বিস্তর ভিডিও আমি পরবর্তী ক্ষেত্রে পোস্ট করব, এখন নেই, ভিডিওটা পোস্ট করা হয়নি। পেডিগ্রি চার্ট বা পেডিগ্রি অ্যানালিসিস বা হোয়াট ইজ পেডিগ্রি, আমি একটু তবুও বলি যে পেডিগ্রি হলো একটি বংশের ইতিহাস। একটি বংশের, আমাদের প্রত্যেকের দুটো বংশের কিন্তু সংমিশ্রণ ঘটেছে। একটাকে বলা হচ্ছে প্যাটার্নাল ক্যারেক্টার্স বা ফ্যামিলি ক্যারেক্টার্স, আর একটা হচ্ছে ম্যাটার্নাল ফ্যামিলিয়ার ক্যারেক্টার্স। তাহলে পেডিগ্রি হলো একটি বংশের ইতিহাস। কোনো সন্তানের ভাই বোনের সংখ্যা ও সম্পর্ক, তাদের পিতা ও মাতা, এমনকি পিতামহ ও তার পরিবার, মাতামহ ও তার পরিবার প্রভৃতি সম্পর্ক দেখিয়ে যে ইতিহাস দেখানো হয় তাকে আমরা কোনো পরিবারের বংশ ইতিহাস বা পেডিগ্রি বলি। তাহলে দেখো আমাদের কি রয়েছে, আমাদের পিতা মাতার একটা বংশ আছে, পিতার বংশ আছে, মাতার বংশ আছে। আবার আমাদের যে পিতা তাদের আবার পিতা মাতার বংশ আছে, আমাদের যে মাতা তাদের পিতা মাতার বংশ আছে। তার মানে প্রত্যেকটির এই যে বংশ, মানে পিতামহ, মাতামহ, আমাদের পিতা, মাতা, তাদের বংশের যে ইতিহাস, কার মধ্যে কি জিনগত সমস্যা আছে, তা বা কি সমস্যা আছেই যে ধরে নিচ্ছি তা নয়। পেডিগ্রি চার্ট নর্মাল কন্ডিশনেও কিন্তু করা যায়। সবসময় যে জেনেটিক কাউন্সিলিং এর জন্য করতেই হবে বা জেনেটিক সমস্যা থাকলে করতে হবে, বিষয়টা কিন্তু সেটা নয়। তাহলে এই রকম যে বংশের ইতিহাস, সেই সেই ইতিহাসকে আমরা একটা চার্টের মাধ্যমে উপস্থাপন করতে পারি। পেডিগ্রি চার্ট নিয়ে আমি পরে একটা ভিডিও পোস্ট করব, তার বিস্তর আলোচনা ক্লাস 12 যারা ছাত্রছাত্রী তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কেমন, আর যারা নিট পরীক্ষা দিচ্ছ তাদের জন্য। আর এই জেনেটিক কাউন্সিলিং ক্লাস 10, ক্লাস 12 এবং নিট ছাত্রছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই পেডিগ্রি চার্টটাকে যারা এই যে জেনেটিক কাউন্সিলরের কথা বললাম, এই জেনেটিক কাউন্সিলর কি করে, ভালো করে বিশ্লেষণ করে এবং বিশ্লেষণ করে বিভিন্ন পরামর্শ দেয়। তাহলে পেডিগ্রি চার্ট বিশ্লেষণ ও উপযুক্ত পরামর্শ মানুষকে অনেক দুর্গতির হাত থেকে বাঁচাতে সাহায্য করে। তাহলে এই যে পেডিগ্রি চার্টটা তৈরি করা হলো, সেই পেডিগ্রি চার্টটাকে কি করে প্রথমে বিশ্লেষণ করা হয়, তারপরে কি তার ওপর ভিত্তি করে উপযুক্ত পরামর্শ দেয়। কে পরামর্শ দেয়? জেনেটিক কাউন্সিলর। তার ফলে কি হয়, মানুষকে অনেক দুর্গতির হাত থেকে বাঁচানো যায়। এখানে দুর্গতিকে বোঝানো হচ্ছে কি জেনেটিক ডিসঅর্ডার। এখানে দুর্গতি মানে বলা হচ্ছে কি যে জেনেটিক ডিসঅর্ডার, একটু আগে যেটা বলা হলো জেনেটিক ডিসঅর্ডার বা জিনগত রোগ, তার কথা কিন্তু এখানে বলা হচ্ছে দুর্গতি মানে। ওকে। এইরকম একটা এক্সাম্পল আমি নিচে লিখে রেখেছি, একটু দেখো বিষয়টা কি। ফ্যামিলিয়াল risks of breast and ovarian cancer can be determined by testing for three specific genetic mutation in the BRCA gene and BRCA2 gene। তাহলে BRCA1 জিন অ্যান্ড BRCA2 জিন, এটা হচ্ছে দুটো জিন। ভালো করে বিষয়টাকে বোঝার চেষ্টা করো। এইটা হচ্ছে একটা জিন BRCA জিন, এবং এই একটা জিন BRCA2 জিন। ওকে। এই জিন দুটোর নাম কি?
বিআর এইটা এসেছে ব্রেস্ট থেকে, ব্রেস্ট, বি আর ইএসটি, এই যে এখানে আমরা এই যে বলছি বি আর ইএসটি ব্রেস্ট, এই বি আরটা এসেছে এই ব্রেস্ট বানানের এই যে দুটো বি আর থেকে এসছে। ওকে, আর সিএ, সিএ মানে হচ্ছে যে ক্যান্সার, এই যে ক্যান্সারের স্পেলিং সিএনসিআর, এই সিএ থেকে এসেছে। ওকে, তাহলে বি আর স্ট্যান্ড ফর ব্রেস্ট অ্যান্ড সিএ স্ট্যান্ড ফর ক্যান্সার। ওকে, আচ্ছা এবার যখন BRCA1 অ্যান্ড BRCA2 এই জিন দুটোর মিউটেশন ঘটে, তখন কি হয়? ব্রেস্ট ক্যান্সার অ্যান্ড ওভারিয়ান ক্যান্সার হয়। আমরা জানি মহিলাদের মধ্যে একটা প্রবল ক্যান্সারের সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে কি, মানে যত ক্যান্সার দেখতে পাওয়া যায় মহিলাদের মধ্যে তার মধ্যে সংখ্যায় বেশি কি হয়? ব্রেস্ট ক্যান্সার আর ওভারিয়ান ক্যান্সার। যখন কোনো কারণে BRCA1 জিন এবং 2 জিনের মিউটেশন হবে, তখন এই ক্যান্সার দুটো হবে। BR স্ট্যান্ড ফর ব্রেস্ট অ্যান্ড CA স্ট্যান্ডস ফর ক্যান্সার। ওকে, এই সিএ থেকে সিএটা এসেছে আর বিআর থেকে এই বিআরটা এসেছে। তাহলে আমরা যদি আগে থেকেই টেস্ট যদি এই জিনের দুটো করিয়ে রাখতে পারি, 3 স্পেসিফিক টেস্ট আছে, সেই টেস্টগুলি যদি করি, তাহলে ব্রেস্ট ক্যান্সার এবং ওভারিয়ান ক্যান্সারের আগে থেকে আমরা কি করতে পারবো? প্রেডিকশন করতে পারবো। অনেক সময় কি হয়, এগুলা ইনহেরিটেড হতে পারে। ইনহেরিটেড ব্রেস্ট ক্যান্সার ম্যাক্সিমামই কি মহিলাদের হয়, কিছু কিছু ক্ষেত্রে আমরা মেলদেরও ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি এটা মহিলাদের ক্ষেত্রে হয় আর কি, এই রোগ দুটো, এই ক্যান্সারটা। ওভারিয়ান, ওভারিয়ান তো ফিমেলে হবে, ব্রেস্টটাও ফিমেল, এবং কিছু কিছু ক্ষেত্রে মেলের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাই। তাহলে দেখো, জেনেটিক কাউন্সিলিং এর মাধ্যমে আমরা যখন এই জিন দুটো টেস্টিং আমরা যদি মায়ের মধ্যে বা পিতার আগে থেকে যদি আমরা দেখে নিই, তাহলে তাদের পরবর্তী প্রজন্মে সন্তান সন্ততির মধ্যে এই সম্ভাবনা থাকবে কিনা আমরা আগে থেকে একটা প্রেডিকশন করে নিতে পারবো। বা পেডিগ্রি চার্টে, মানে মা বা বাবার বংশে কাউরির এইরকম সমস্যা ছিল কিনা আগে পেডিগ্রি চার্টটাকে অ্যানালিসিস করলেও আমরা দেখে নিতে পারবো। আর এই পেডিগ্রি চার্ট হচ্ছে কি জেনেটিক কাউন্সিলিং এর মেন অস্ত্র, মানে মেন উইপন, প্রধান অস্ত্র হচ্ছে কি জেনেটিক কাউন্সিলিং এর এই পেডিগ্রি চার্ট। পেডিগ্রি চার্ট এবং তাকে বিশ্লেষণ করার পরেই কিন্তু পরামর্শ দেন জেনেটিক কাউন্সিলররা, যারা এই বিষয়টাকে দেখেন আর কি। ওকে, তাহলে আমরা এবার পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইডটাতে কি আমরা দেখতে পাচ্ছি, পরবর্তী যে স্লাইড সেখানে লেখা রয়েছে কি জেনেটিক কাউন্সিলিং এর ব্যাখ্যা। দেখতেই পাচ্ছ এখানে কি লেখা রয়েছে, জেনেটিক কাউন্সিলিং এর ব্যাখ্যা। জেনেটিক কাউন্সিলিং মূলত পরামর্শ। প্রথমেই যেটা তোমাদের বলা হলো যে জেনেটিক কাউন্সিলিং কিন্তু কোনো মানে ওই অপারেশন করা, ট্রিটমেন্ট করা, বড় 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 মেডিকেল সায়েন্সের যে বিষয়বস্তু সেসব নয়, এটা একটা পরামর্শ দেয়, অ্যাডভাইস দেয়। জেনেটিক কাউন্সিলিং মানে অ্যাডভাইস, যে আপনার মধ্যে সমস্যা আছে, এটা করতে হবে, এটা করতে হবে না, তারপরে তার ট্রিটমেন্ট আলাদা। তো জেনেটিক কাউন্সিলিংটা অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট, এটা হচ্ছে একটা অ্যাডভাইস। এবং সেই অ্যাডভাইসটা কি করে না, কিছু তথ্যের উপরে নির্ভর করে। জেনেটিক কাউন্সিলিং হলো মূলত এক ধরনের পরামর্শ যা কিছু তথ্যের উপরে নির্ভর করে, মানে সেই তথ্যগুলি পাওয়া গেলে তবেই পরামর্শ দেওয়া যাবে, না গেলে কিন্তু পরামর্শ দেওয়া যাবে না। কি সেই পরামর্শ, সেই তথ্যগুলি কি? নাম্বার ওয়ান, আলোচনার কেন্দ্রে থাকা মানুষটির কোনো জেনেটিক ত্রুটিজনিত অবস্থা আছে কিনা। তাহলে প্রথমেই যে পয়েন্টটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি, আলোচনার কেন্দ্রে থাকা, এখানে স্পেলিংটা একটা আকারটা পড়েনি, এটা একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, কেমন, এটা হচ্ছে থাকা আর কি। জেনেটিক মানে যিনি 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 কাউন্সিলিং করতে গেছেন, যার সমস্যা, যার সমস্যা আছে কিনা, তার মধ্যে সমস্যা আছে কিনা সেটা জানতে গেছেন, তার তার কোনো জেনেটিক ত্রুটি অবস্থা আছে কিনা সেইটাকে আগে আমাকে জানতে হবে। আমি বংশের তো পরে জানবো পেডিগ্রি অ্যানালিসিস করে, কিন্তু তার আগে জানতে হবে, মানে আলোচনার কেন্দ্রে থাকা মানুষটির কোনো জেনেটিক ত্রুটি জনিত অবস্থা আছে কিনা সেই তথ্যটাকে আগে সংগ্রহ করতে হবে। নেক্সট, সম্ভাব্য মাতা পিতা, এখানেও স্পেলিংটা টাইপিং এরর হয়েছে, এটা হচ্ছে মাতা পিতা। ওকে, সম্ভাব্য মাতা পিতা ভবিষ্যতে যে সন্তান জন্ম দেবেন তার কোনো জেনেটিক ত্রুটি থাকার সম্ভাবনা থাকবে কিনা, বা থাকলেও তার সম্ভাবতা কতটা। মানে প্রথমেই যেটা বললাম যে পিতা মাতার মধ্যে সমস্যাটা থাকলে সন্তানদের মধ্যে যে আসবেই, এটা আসবেই যেমন বলতে পারি না, আবার আসবে নাও আমরা বলতে পারি না। এই জন্য বারবার এখানে কি বলা হচ্ছে যে থাকার সম্ভাবনা কতটা, বা থাকবে কিনা, বা থাকলেও তার সম্ভাবনা কত, বা প্রবাবিলিটি কতটা, এই তথ্যগুলিকে আগে নিতে হবে, তারপরে জেনেটিক কাউন্সিলর কি করে পরামর্শ দেবে।
তাহলে জেনেটিক কাউন্সিলরকে প্রথমেই পেডিগ্রি চার্ট অ্যানালিসিস করতে হবে, তারপরে দেখতে হবে সেই যে মানুষটি এসছে তার জেনেটিক কাউন্সিলিং এর জন্য তার মধ্যে কোনো সমস্যা আছে কিনা, বা যারা পিতামাতা হতে চলেছে মানে এই যে দম্পতি তার সন্তান নেবে বলে ঠিক করছে, মানে ফ্যামিলি প্ল্যানিং করছে, সেই ফ্যামিলি প্ল্যানিং এর ফলে যে সন্তান আসবে সেই সন্তানের মধ্যে সেই ডিসঅর্ডারটি জেনেটিক ডিসঅর্ডারটি কতটা হতে পারে বা কি তার মাত্রা হতে পারে, এই সকল তথ্য থাকার পরে পরামর্শটা দেওয়া যাবে। ওকে, তাহলে জেনেটিক রোগ শনাক্তকরণে কিছু ধাপ আছে। এই জন্য দেখো এখানে কি লেখা আছে, জেনেটিক রোগের শনাক্তকরণে প্রয়োজনীয় ধাপ। নাম্বার 1 কি, পরিবারের বংশগত রোগের ইতিহাস বিশ্লেষণ। এই যে পেডিগ্রি, একটু আগেই বললাম পেডিগ্রি অ্যানালিসিস, তাই না, মানে পরিবারে যে ইতিহাস সেই ইতিহাসটাকে কি করতে হবে, আমাকে প্রথমে অ্যানালিসিস করতে হবে, যিনি কাউন্সিলর যে কাজটা করবেন আর কি। দুইতে আমরা কি দেখতে পাচ্ছি, রক্ত পরীক্ষার মাধ্যমে পরিবারের লোকের রোগের বাহক কিনা নির্ধারণ করতে হবে। দেখো যদি কোনো একটি মানুষের মধ্যে রোগটা থাকে তাহলে তো আমরা তো জানতে পারছি, কিন্তু সে বাহক কিনা, মানে কেরিয়ার হচ্ছে খুব সমস্যা, যার মধ্যে কোনো সিমটমস দেখা দেবে না কিন্তু সে রোগটাকে বহন করবে, কেরিয়ার হচ্ছে এমন এক ধরনের অবস্থা। তাহলে রক্ত পরীক্ষার মাধ্যমে দেখতে, বিশেষ করে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করি, হিমোফিলিয়ার ক্ষেত্রে অ্যাপ্লাই করি, কালার ব্লাইন্ডনেসের ক্ষেত্রে এগুলিকে অ্যাপ্লাই করি। রক্ত পরীক্ষার মাধ্যমে জানতে হবে যে তিনি এখানে বলা হচ্ছে মা এবং পিতা দুজনেরই কথা বলা হচ্ছে, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে তো উভয় হতে পারে আর কি। ওকে, তো তাদের ক্ষেত্রে মানে রক্ত পরীক্ষা করে জানতে হবে যে তাদের মধ্যে কি পরিস্থিতি, কেউ বাহক কিনা। দুজনই যদি বাহক হয়, মানে পিতাও বাহক মাতাও বাহক, তাহলে তাদের সন্তানের মধ্যে যদি থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যদি উদাহরণ হিসাবে আমরা ধরি, তাহলে কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল, মানে হবেই বলা যাবে না, হওয়ার সম্ভাবনা একটা থাকবে আর কি। নেক্সট 3 নাম্বার, বিবাহের পূর্বে সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে সঙ্গীর জিনগত অবস্থান নির্ধারণ করতে হবে। তার মানে এখানে মানে দম্পতির কথা বলা হচ্ছে, যেমন তাদের রক্ত পরীক্ষা করা হলো, রক্ত পরীক্ষার মাধ্যমে তারা বাহক কিনা দেখে নেওয়া হলো, এবং তাদের জিনগত অবস্থান মানে তাদের জেনেটিক সিকোয়েন্সটা কি সেটাকে জানতে হবে, বা যা প্রথমে যে কোনো রোগকে শনাক্ত করতে যাওয়ার আগে আর কি। নেক্সট 4 নাম্বার পয়েন্ট, রোগের সমস্যা এবং ঝুঁকি সম্পর্কে পরামর্শ দান। যদি দেখা যায় যে তাদের মধ্যে কোনো সমস্যা রয়েছে, তাহলে সেই সমস্যাটা কতটা ক্ষতিকর, কতটা ঝুঁকিপূর্ণ, এবং সেই পরামর্শ দেওয়া হবে, এবং প্রয়োজনে গর্ভপাতের পরামর্শ দিয়ে পরবর্তী সন্তান গ্রহণের সহায়তা দান। যদি দেখা যায় যে মা এবং বাবা দুজনই বাহক, বা তাদের জিনগত এমন সমস্যা রয়েছে, হয়তো তাদের মধ্যে কোনো সিমটমস দেখা দিচ্ছে না, কিন্তু তাদের সন্তানের মধ্যে এই জিনের সমস্যাটা যদি সঞ্চারিত হয়, তাহলে সেই সন্তান ঝুঁকিপূর্ণ সমস্যা হবে, মানে সমস্যাটা খুব ক্রিটিক্যাল হবে সন্তানের মধ্যে। তাই ক্রিটিক্যাল জিনগত সমস্যা নিয়ে যদি কোনো সন্তান জন্ম নেয়, আর কোনো কারণে সেই মা বাবার চোখের সামনে যদি সেই সন্তানের মৃত্যু ঘটে, তাহলে সেই মা বাবার বেঁচে থাকা আর মরে যাওয়া দুই সমান হবে। তখন জেনেটিক কাউন্সিলর কি করেন, তাকে পরামর্শ দেন যে না, এই সন্তানটাকে জন্ম দেওয়া যাবে না, মানে গর্ভপাত করিয়ে দিতে, অ্যাবর্শন করিয়ে দিতে হবে, যাতে ওই রকম ত্রুটিপূর্ণ বা ত্রুটিযুক্ত সন্তান যাতে জন্ম না নেয়। ওকে, এবং পরবর্তীতে সন্তান গ্রহণের তাকে কি করে পরামর্শ দেবে যে এই সন্তানটাকে অ্যাবর্ট করিয়ে দিন বা গর্ভপাত করিয়ে দিন, পরবর্তী সন্তানের জন্য তারা অ্যাডভাইস দেবেন। যদি কোনো সমস্যা এরকম ঝুঁকিপূর্ণ পাওয়া যায়, তাহলে এই স্টেপগুলি কিন্তু আমরা জেনেটিক কাউন্সিলিং এর ক্ষেত্রে দেখি। আমরা এবার দেখব কি জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব। দেখো প্রথমেই বলে দিয়েছি, যখনই তোমার ডেফিনেশন বা ফার্স্ট যে স্লাইডটা বলা হয়েছিল সেখানেই বলা আছে যে এই জেনেটিক কাউন্সিলিং এ কি হচ্ছে না, জেনেটিক কাউন্সিলিং এর মাধ্যমে প্রথমেই দেখা হচ্ছে যে পরিবারের মধ্যে যে কাউরি কি সমস্যা আছে, এবং সেটা কি করে, মানে জিনগত সমস্যা অবভিয়াসলি, এবং সেটা সন্তান সন্ততির মধ্যে কি করে সঞ্চারিত হবে। তাহলে প্রথম পয়েন্টটা কি বলা হচ্ছে না, জেনেটিক কাউন্সিলিং এর মাধ্যমে বংশগত রোগ নির্ণয় করা হয়। প্রথমেই বলা হলো, যেটা প্রথমেই বলেছি, বংশগত রোগ। দ্বিতীয় কি, বংশগত রোগের কারণ বিশ্লেষণ করা হয়। মানে বংশগত কি রোগ, বংশগত রোগ মানে কি, যে রোগগুলি কি হবে একটা প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে কি হবে, সঞ্চারিত হবে বা সঞ্চারিত হওয়ার প্রবণতা দেখা দেবে, এটা হচ্ছে প্রথমে দেখতে হবে। তারপরে কি জানা যায় এই কাউন্সিলিং এর মাধ্যমে, যে কি কারণে এটা হচ্ছে, এই যে বংশগত রোগ থ্যালাসেমিয়া হলে কি কারণে হচ্ছে,
হিমোফিলিয়া হলে কি রকমে হচ্ছে বা কি কারণের জন্য হচ্ছে সেটাকে বিশ্লেষণ করা যায়। নেক্সট, পরবর্তী প্রজন্মের রোগ সম্ভাবনা কিরূপ, মানে ওই যে একটু আগেই বললাম এই যে রোগের সম্ভাবনা, প্রবাবিলিটি কতটা, মানে মা ধরো কেরিয়ার, বাবা নর্মাল, বা বাবা কেরিয়ার মা নর্মাল, এইরকম মানে কোন একটা রোগের ক্ষেত্রে আমি থ্যালাসেমিয়ায় যদি বলি যে একজন হচ্ছে ধরো নর্মালে আছে আর একজন ধরো কেরিয়ারে আছে, বা ধরো দুজনই কেরিয়ার, দুজন নর্মাল হলে তো কোনো সমস্যা নেই, তাই না? ধরো থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যে কোনো একজন হচ্ছে নর্মাল আর একজন হচ্ছে কেরিয়ার, বা দুজনই ধরো কেরিয়ার, তাহলে এমতো অবস্থায় তাদের সন্তানের মধ্যে সেই রোগটা কি রূপে সঞ্চারিত হবে সেটা জানা যায়। তার মানে পরবর্তী প্রজন্মে রোগের সম্ভাবনা কিরূপ তা নির্ধারণ করা যায় জেনেটিক কাউন্সিলিং এর মাধ্যমে। নেক্সট, জিনগত রোগমুক্ত সুস্থ সমাজ গড়ে তোলা যায় যদি আমরা জেনেটিক কাউন্সিলরের পরামর্শ অনুযায়ী যদি আমাদের পরবর্তী প্রজন্মকে নেওয়ার সিদ্ধান্ত নিই, বা পরবর্তী প্রজন্ম প্রতি আমরা কোনো জিনগত ত্রুটি নিয়ে জন্ম নিচ্ছে কিনা সেই দিকটা নজর রাখি, কার কার পরামর্শে, জেনেটিক কাউন্সিলিং এর পরামর্শে, তাহলে কি আমরা একটা সমাজ তৈরি করতে পারবো যে সমাজটা হবে কি জিনগত ত্রুটি মুক্ত, তাই না? মানে জিনগত যে সমস্যা বা জিনগত যে রোগ, সেই রোগ মুক্ত সুস্থ সমাজ আমরা গড়ে তুলতে পারবো। তাহলে দেখো, যখন কোনো একটা দুটো পরিবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সে ছেলের বাড়ি হতে পারে, মেয়ের বাড়ি হতে পারে, আমরা প্রথমে ইন জেনারেল কি দেখি, আমাদের আমাদের দৈনন্দিন যে সমাজ সেই সমাজে আমরা কি দেখতে পাই, আমরা প্রথমেই আলোচনা করি যে কি না, আহ, ছেলে কি করছে বা কি চাকরি বাকরি করে, বা মেয়ে কি চাকরি বাকরি করে, বা ছেলের আহ, উম, টাকা পয়সা কি আছে, মেয়ের টাকা পয়সা, মানে আমরা যে বিষয়গুলো আলোচনা করি যার সঙ্গে সায়েন্সের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমরা কখনোই রক্ত পরীক্ষা করা বা কখনোই আমরা তার জিনের কোনো সমস্যা আছে কিনা বা কোনো একটা সম্বন্ধ তৈরি করার আগে এইগুলো কিন্তু দেখি না সচরাচর। আমরা এমন একটা জিনিসকে দেখি যে জিনিসটার বিজ্ঞানের চোখে কোনো তার কোনো গুরুত্ব নেই, কতলা বাড়ি আছে, চাকরি কে করে, কত টাকা পয়সা আছে, এই বিষয়গুলিকে আমরা দেখি। কিন্তু যখনই কোনো একটা বিবাহ, কোনো একটা পরিবার, দুটো পরিবার যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, প্রথমেই তাদের কি করে নিতে হবে, তাদের রক্ত পরীক্ষা করে নিতে হবে, তাদের জিনগত সজ্জার বিশ্লেষণ করে নিতে হবে। কেন করতে হবে? যাতে তাদের পরবর্তী প্রজন্মের মধ্যে এই ত্রুটিগুলি যাতে না আসতে পারে। তাহলে আজকে এই বিষয়টুকুই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। যদি তোমাদের কারোর কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।